শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই শিরোনাম জানাবো। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতির। জুলাই আগস্টের পর গঠিত ইসি কিভাবে প্রতিশ্রুতি ভাঙল, প্রশ্ন আপিল বিভাগের। সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানের ৩০তম নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিকভাবেই ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। And prepare for a free, fair and credible election. বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া, ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। চট্টগ্রাম অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির শঙ্কা। স্থানীয় যে এনজিওগুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছে, তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। হজ পালনে গেছেন ৭৪,৩১৬ জন মুসল্লি, বাকিরা সৌদি আরব পৌঁছাবেন ১ জুনের মধ্যে, জানালেন ধর্ম উপদেষ্টা। এবার বাজেটে অভ্যন্তরীণ আয় নির্ভরতা বাড়বে ও অর্থ বরাদ্দ থাকবে না মেগা প্রকল্পে, ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে সরকার। মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে রাজধানীতে পিস কিপার্স রান, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ধরে রাখার প্রত্যাশা। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৩৭ বছর ধরে অনন্য ভূমিকা বাহিনীর। বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদকে রাখতে চায় না ক্রীড়া পরিষদ, সবকিছু ঠিক থাকলে চেয়ারে বসবেন আমিনুল ইসলাম বুলবুল। শিরোনামগুলো শুনছিলেন, এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ইশরাকের শপথ ইস্যুতে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সত্তা আজকের অবজারভেশনের মাধ্যমে আবার এটা রিঅ্যাসার্ট করলেন, আবার স্বীকৃতি দিলেন। আমি হতাশার কিছু দেখি না। আমি বরঞ্চ নির্বাচন কমিশন তার দায়িত্বশীল এবং স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, এটাকেই তার গুরুত্ব দিয়েছে। ধন্যবাদ। ইশরাকের শপথ ইস্যুতে কথা বলছিলেন তার ব্যারিস্টার, এবং এই একই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দক্ষিণ সিটির মেয়র পদে শপথের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে বলে লিভ টু আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিতে অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের আইনজীবী। জুলাই আগস্টের পর গঠিত ইসি কিভাবে তাদের প্রমিস ভাঙল, প্রশ্ন তোলেন আপিল বিভাগ। ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল, তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত। এ বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিচারপতি ইসির কাছে জানতে চান এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। এই মর্মে আপিল বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখোমুখি হওয়ার প্রয়োজন নাই। এটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলেও এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে ওনারা, যে সাংবিধানিক ক্ষমতা রাখে ওনারা সমর্থন করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন এবং এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানী নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী খোঁজ খবর রাখছেন, আমরা একটু দেখে আসতে চাই কি আপডেট আছে। রাব্বি, কিছুক্ষণ আগে যেমনটি ব্রিফিং হচ্ছিল এবং আদালত ইশরাকের যে শপথ ইস্যুতে ইসির ভূমিকা নিয়েও কথা বলেছেন, নিশ্চয়ই আন্দোলনকারীরা এই বিষয়ে অবগত, কি বলছেন তারা? আবহাওয়া বৈরী, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইশরাকের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এই নগর ভবনে অবস্থান নিয়েছেন এবং আপিল বিভাগের সবশেষ যে বক্তব্য, সেই বক্তব্যের পর তারা আরও উজ্জীবিত হয়েছেন, চাঙা হয়েছেন যে তাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক শপথ নেবেন খুব দ্রুতই। এবং সেই দাবিতে নগর ভবনে সকাল থেকেই ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসাবে চান, এই নগর ভবনে তিনি মেয়র হবেন, শপথ নেবেন, এই দাবিতে এই আশায় বিএনপি নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং সেই সাথে দ্রুত এই আপিল বিভাগ, নির্বাচনী ট্রাইব্যুনাল, হাইকোর্টের যে রায় আছে সেটি যেন অবিলম্বে শপথ পাঠ করায় এবং সেই সাথে সরকার যেন আন্তরিক হয়। এখনও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয় শঙ্কা প্রকাশ করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকরা। এবং আজকে দেখেছি যে এই যে অবস্থান টানা কয়েকদিন ধরে চলছে, এখানে আসলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, আছেন কিন্তু এখানকার যারা নাগরিক, যারা বাসিন্দা, ভোটার, তারাও চাইছেন এই নগর ভবন সচল হোক। লাগাতার আন্দোলনে অচল এই নগর ভবনে কোনো সেবাই মিলছে না, তাই অবিলম্বে এই অচল অবস্থা কাটুক এমন দাবি করছেন সকলেই। বৃষ্টি, শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাব্বি। আর দর্শক, আপনাদের যেমনটি কিছুক্ষণ আগে ইশরাকের শপথ ইস্যুতে বলছিলাম যে ইশরাকের আইনজীবী কথা বলছিলেন, এই মুহূর্তে রিটকারীর আইনজীবী কথা বলছেন, আমরা একটু দেখে আসতে চাই। পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অফ এশিয়া এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেছেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন, জানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি তুলে ধরেন। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনূস। বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা নিয়েই নির্ধারিত হবে। আর অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। freedom and dignity of people, and prepare for a free, fair and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। জুনের 1 তারিখ পর্যন্ত সারাদিনই বৃষ্টিপাত হবে, তবে রোববার থেকে আবার বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে এক ব্রিফিং এই তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। বলেছেন, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে, আর এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর সাথে থাকবে দমকা হাওয়া, বজ্রপাত। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়াবিদ আরও বলেছেন, সোশ্যাল মিডিয়া আবহাওয়াকে কেন্দ্র করে অনেক গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছাড়া দেশবাসীকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট,
ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। এবং এর কারণে টেকনাফ, সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌ চলাচলও বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আমরা একটু দেখে আসতে চাই কি অবস্থা সেখানে। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এহসান, আমাদেরকে একটু কক্সবাজারের কি অবস্থা জানাবেন? এখান থেকে দেখে মনে হচ্ছে দমকা হাওয়া এবং বৃষ্টি তো রয়েছেই, উপকূলীয় অঞ্চলের কি অবস্থা দেখছেন? বৃষ্টি কালকে সারা রাত কিন্তু বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে প্রায় 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না। আবার এরপর থেকে আবার আমরা দেখছি কক্সবাজারে সমুদ্র সৈকতে কিছুক্ষণ পরপর কিন্তু বৃষ্টি হচ্ছে, বাতাসও প্রচণ্ড আছে, পর্যটকও আছে। পর্যটকরাও এখানে আমরা দেখছি যে তারা এখানে দৌড়াদৌড়ি করছেন, লাফালাফি করছেন, কিন্তু বেশ সতর্কতার সাথে তাদেরকে সাগরের দিকে যেতে বারবার বারণ করছে। প্রচুর পর্যটক আসছে, তারা এই অবস্থায়ও কিন্তু তারা সাগরের সাথে খেলছে। আসলে অনেকেই সচেতন, আবার অনেকেই অসচেতন। বারবার তাদেরকে তাগাদা দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। আর এখানে যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে সাগরের যে বিশাল ঢেউ, এই ঢেউয়ের টানে যাতে তারা চলে না যায়। কারণ হচ্ছে এখন ভাটার টান পড়েছে, এই অবস্থায় কিন্তু যে কেউ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই অবস্থা আমরা পুরো সৈকতেই আছে। আর কক্সবাজার সমুদ্র বাইরে যদি আমরা উপকূলীয় এলাকাগুলোর কথা বলি, অলরেডি আমাদের কাছে যে তথ্য এসেছে সেটা হচ্ছে মহেশখালীর ছোট মহেশখালী সহ মাতারবাড়ি, ধলঘাটের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি হওয়ার পর সেখানে কিন্তু প্রবেশ করে নিম্নাঞ্চলের যে বাড়িঘর আছে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এর বাইরে হচ্ছে কুতুবদিয়া, এবং কুতুবদিয়াতেও কিন্তু আলী আকবরের যে এলাকা আগে থেকে ভাঙা ছিল সেই বেড়িবাঁধ এলাকা কিন্তু পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন এলাকায়, উপকূলীয় এলাকায়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় সেখানে পানি প্রবেশ করছে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। এবার একটু বরগুনায় যেতে চাই, দেখে আসতে চাই সেখানে কি অবস্থা। আমাদের সহকর্মী আছেন ফেরদৌস খান ইমন। ইমন, আমরা যেমনটি জানি যে স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। বরগুনার কি অবস্থা দেখছেন? বৃষ্টি তো হচ্ছে। বৃষ্টি মূলত এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু মুষলধারে বরগুনার উপকূলে বৃষ্টি হচ্ছে। এবং আপনি যদি দেখেন, আমি এখন আছি বিষখালী নদীর তীরে এবং বড়ইতলা যে ফেরিঘাট সেই এলাকায়। এই ফেরিঘাটের এই এলাকা কিন্তু নিমজ্জিত এবং এই এলাকার আশেপাশে যে সকল দোকানপাট রয়েছে সকল দোকানপাটে কিন্তু পানি ঢুকে গিয়েছে। এবং মূলত পানির উচ্চতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বসত বাড়ি রয়েছে প্রতিটি বসত বাড়িতে কিন্তু আপনার পানি ঢুকেছে। এবং পানি ঢোকার কারণে তাদের কিন্তু রান্না বান্না সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বরগুনার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু পরিদর্শন করে গেছেন। তিনি বলেছেন যে যারা এই মুহূর্তে দুর্ভোগ হয়ে রয়েছেন তাদের জন্য শুকনো খাবার মূলত তারা মজুত করে রেখেছেন। এবং এই ফেরিঘাট থেকে যত মানুষ আসা যাওয়া করছে সকলেই কিন্তু এতটাই পানি বৃদ্ধি পেয়েছে যে এক প্রকার নাকানি চুবানি খেয়ে তাদের কিন্তু এই খেয়া পারাপার হতে হচ্ছে। বিশেষ করে এখন এই মুহূর্তে কিন্তু একটু ভাটা লেগেছে। তো ভাটা যখন লেগেছে তখন পানির পরিমাণ কিন্তু উপকূল থেকে কমতে শুরু করবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাতে কিন্তু আবার জোয়ার রয়েছে। রাতের জোয়ারে যদি আসলে পানি বৃদ্ধি পায় তাহলে সেই রাতের জোয়ারে কিন্তু পানির পরিমাণ এখন যেটা হয়েছে তার চেয়ে কিন্তু আরো বেশি হবে। এই ছিল বরগুনা থেকে বৃষ্টি। মানুষের ভোগান্তিও বাড়ছে। ধন্যবাদ, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। এখন পর্যন্ত ৭৪,৩১৬ জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে আশকোনা হজ ক্যাম্পে এ বিষয়ে তিনি ব্রিফ করেন এবং বলেন বাকি হজ যাত্রীরা জুনের 1 তারিখের মধ্যে পৌঁছাবেন। এছাড়া হজ পালনে গিয়ে এখন পর্যন্ত
12 জন মুসল্লি মারা গেছেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। হাসপাতালে 36 জন ভর্তি। হজ ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক চলছে বলেও জানান তিনি। এছাড়া হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা যাতে সুষ্ঠু ও নিরাপদে দেশে ফিরতে পারেন সেজন্য যাবতীয় ব্যবস্থা রেখেছে সরকার, এমনটা নিশ্চিত করেন উপদেষ্টা। বলেন সরকারের পরামর্শে হজ যাত্রীদের জন্য গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবি বিশেষ ফোন রোমিং প্যাকেজ চালু করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ৭৪,৩১৬ জন হাজি মক্কা শরীফে পৌঁছে গেছেন। বাকি আরও ১২,৬৪৩ জন হাজি আগামী ৩১ তারিখ লাস্ট ফ্লাইট, পরে একদিন বাড়ানো হয়েছে ১ জুন। এর ভিতরে বাকি ১২,৬৪৩ জন হাজি আমরা আশা করছি তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাবেন হজ আদায়ের জন্য। বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয়ে নির্ভরতা বাড়বে। ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মেগা প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ থাকবে না, তবে যে প্রকল্পই বাস্তবায়ন হবে তাতে কারো নাম বা মনুমেন্ট যুক্ত হবে না। প্রবৃদ্ধির উচ্চাশা করবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজার নিয়েও দিক নির্দেশনা থাকবে। আর বাকিটা জানাবেন সহকর্মী রিমন রহমান। পরিবর্তিত সময়, ভিন্ন প্রেক্ষাপট। 16 বছর পর সংসদের বাইরে আবারও তুলে ধরা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। স্পষ্ট হয়েছে অর্থনীতির নানামুখী সংকট, স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটানোও কঠিন। এমন এক বাস্তবতায় কিছুটা নিয়ন্ত্রিত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। তার ইচ্ছা ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে হবে বাজেট বাস্তবায়ন। আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, করাপশন হয়েছে। ডেফিসিটটা তো আমরা বলছি 5 রাখলে ভালো হয়, বলছে আমরা তো 4-এর বেশি ডেফিসিট করবো না। আবার ডোমেস্টিক রিসোর্সের উপর একটু ডিপেন্ড করবো যাতে এটা চাপ না পড়ে। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দেশি বিদেশি বিনিয়োগে চাঞ্চল্য নেই, তবে আগামী অর্থ বছরের জন্য 5.5% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন অর্থ উপদেষ্টা। জিডিপি গ্রোথ আমরা চেষ্টা করবো এইবার 24-25 যেটা হবে ফাইনাল বললে 5-এর বেশি হবে না, কারণ 5 নাও হতে পারে। আগামী বছর 5.5 যাবো আমরা, 7-8-এ প্রজেক্ট করবো না। বছর জুড়ে প্রকল্প ধরে ব্যয় করবে সরকার। এক্ষেত্রে গুরুত্ব পাবে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাত। তবে থাকবে না মেগা প্রকল্প এবং মনুমেন্ট। মনুমেন্ট প্রতিষ্ঠানে মনে করি যে এটা লোক দেখানো থাকবে, সবাই চিনে, সেটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশ তো অনেক বেশি আছে। অতএব এটা না, ভৌত অবকাঠামো লাগবে। আমরা তো বলবো না যে রাস্তাঘাট করবো না, বিদ্যুৎ ইসে করবো না, বা হাসপাতাল তৈরি করবো, স্কুল তৈরি করবো, সেটা সাথে সাথে সামাজিক জিনিসটা একটু দেখবো। পুঁজিবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে থাকবে কিছুটা উদ্যোগ। সংস্কার কার্যক্রম গ্রহণের বিষয়েও বাজেটে থাকবে দিক নির্দেশনা। শেয়ার বাজার আমরা যেটা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড অলসো রিস্ক শেয়ারিং। নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করি। নেগেটিভ ইকুইটি মানে আপনি মার্জিন লোন নিয়ে আসলেন, তারপর শেয়ার বাজার কমে ইকুইটিটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু আপনার ওইটা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে টাইম নিয়েছি। আর সেকেন্ড হলো আমরা চেষ্টা করি নতুন আইপিও আনার জন্য। সবকিছু ঠিক থাকলে 2 জুন বিকেল 3টায় উপস্থাপন করা হবে আগামী অর্থ বছরের বাজেট। তো 1 টাকা হতো তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন। তো রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকে ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী রাজধানীর শোরুমগুলোও বন্ধ। আর সকালে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম মার্কেটের জুয়েলারি দোকানগুলোতে তালা ঝুলতে দেখা যায়। দোকান কর্মচারীরা জানিয়েছেন মালিকের নির্দেশে তারা শোরুম খুলছেন না। বুধবার রাজধানীর তাঁতিবাজার থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এই ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। আমাদের অনেক মনে করেন বলছে যে তোমরা বসে থাকো, দেখো কি অবস্থা হয়, মার্কেট না খুললে আমরা খুলবো না। আমাদের কর্মচারীর পক্ষ থেকে আমি নিজ দায়িত্বে বলতে পারি যে এটা আমারও ফ্যামিলি আছে, প্রত্যেকেরই ফ্যামিলি আছে। শুধু বন্ধ রাখলেই, ঘোষণা দিলেই জমিদারি হওয়া যায় না, আরও 5 জনের দেখা উচিত। ক্ষতি তো হবে, ক্ষতি হইলেও কিছু তো করার নেই, কারণ ঈদ সামনে, এখন তো দোকান বন্ধ হয় একটু বোঝেনি, এই কারণে তারপরেও এখন জুয়েলারি সমিতি এটা সিদ্ধান্ত নিলে আমাদের তো কিছু করার নেই।
সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতি পালন করবে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পাশাপাশি আগামী রবি ও সোমবার সরকারের 5 উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই দিন সারা দেশের সব সরকারি কার্যালয়ের দপ্তর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সকালে 1 ঘণ্টা কর্মবিরতি পালনের পর এই কর্মসূচি ঘোষণা করেন নেতারা। এর আগে 10টা থেকে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর থেকে বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন কর্মচারীরা। এই বৈরী আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি তারা স্ব দপ্তরে এই কর্মবিরতি পালন করেন। গত 22 মে সরকারি চাকরি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর থেকেই কর্মচারীদের আন্দোলনের মুখে অনেকটাই স্থবির সচিবালয়ের কার্যক্রম। প্রতিদিন 1 ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম। কর্মকর্তা কর্মচারীগণ আমাদের ডাকে সাড়া দিয়ে জাস্ট টাইম নো কমপ্লেইন বেসিসে 1 ঘণ্টার কর্মবিরতি তারা পালন করেছেন। শনিবার প্রধান উপদেষ্টা মহোদয় আসার পরে তার সাথে আলোচনা করে রবিবার আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেবেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান শেষে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন শান্তিরক্ষী মিশনের সদস্যরা। পেশাদারিত্বের কারণে বাংলাদেশ আগামীতে আরও সুনাম অর্জন করবে বলেই প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার। জানিয়েছেন শুধু একটি দেশকে পুনর্গঠনে নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা। এর আগে তেজগাঁ বিমানবন্দর থেকে পিস কিপার্স রান উপলক্ষে একটি র্যালিতে অংশ নেন বিভিন্ন সময় শান্তি মিশনে অংশ নেওয়া সদস্যরা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission. শান্তির প্রশ্নে চির উন্নত মমশির, তাই তো প্রশংসাপত্রেও বাংলাদেশি শান্তিরক্ষীদের সুনাম বিশ্বজুড়ে। বিরোধপূর্ণ এলাকার জনগণ কিংবা ভিন্ন দেশের সামরিক বাহিনী, বাংলাদেশের পেশাদারিত্বে সবাই মুগ্ধ। 37 বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাওয়া বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তি রক্ষায় তৃতীয়। সংঘাতপূর্ণ এলাকায় পেশাদারিত্বে সম্মান অর্জনের পাশাপাশি স্থানীয়দের ভালোবাসাও অর্জন করেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। তার গায়ে গুলি লেগেছিল, এটা যে কারো গায়ে লাগতে পারত। খুব ছোট একটি জায়গায় আমাদের ল্যান্ড করতে হবে। সামনে সন্দেহজনক কিছু দেখা গিয়েছে। ওরা বাংলার সন্তান, বাংলার শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় যারা সদা প্রস্তুত, তারাই স্বাধীন ভূখণ্ডের প্রতি ইঞ্চির উপর নজর রেখে শান্তি বজায় রাখছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বলছি বাংলার শান্তিরক্ষীদের কথা। বিশ্বজুড়ে সংঘাতপীড়িত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যারা নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না। 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 6000 বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে কর্মরত আছেন। সেখানে যে অপারেশনগুলো হয়, আমরা যখন বের হই আমরা জানি না যে আজকে আমরা এখানে ফেরত আসতে পারবো কিনা। কারো কারো ভাগ্যে ফেরত আসার সৌভাগ্য হয়, কেউ কেউ ফেরত আসতে পারে না, হয়তো তার দেহটা দেশে ফেরত আসে। শান্তি প্রতিষ্ঠায় যেসব দেশের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলোকে ফুলফিল করতে পারাটা, এটা আমি মনে করি আমার দেশের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জাতিসংঘ মিশনে এটার প্রয়োগ আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে। সংঘাতপীড়িত এলাকায় শুধু সুরক্ষা প্রদান নয়, একই সাথে মানুষের সাথে মিশে যাওয়ার নিদারুণ ক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণই বাংলাদেশের শান্তিরক্ষীদের সবার থেকে করেছে আলাদা। ফ্লাইট সেফটি কোর্স, ট্যাকটিক্যাল কোর্স, বিভিন্ন ধরনের সার্ভাইভাল ট্রেনিং, আন্তর্জাতিক আইন এবং সংবেদনশীলতা, সবগুলো আঙ্গিকেই বাংলাদেশ বিমান বাহিনী আমাদেরকে প্রস্তুত করে থাকে।
500 জনের বিপরীতে আমাদের সামনে তখন ছিল 5000 লোক যারা প্রচণ্ড অ্যাজিটেটেড এবং যে কোনো সময় ক্যাম্পে অ্যাটাক করবে। এটা আমাদের জন্য একবারেই নতুন ছিল। ক্যাম্পে আমরা মাত্র গিয়েছি, আমরা এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারিনি। 1 মাসের মাথায় এই অবস্থা ঘটেছে। তো এটাই হচ্ছে সেই চ্যালেঞ্জের জায়গা, যেখানে কিনা একটা শান্তিরক্ষী তার অপারেশন কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো সেখানে আমি বলবো যে রাইট ডিসিশন ওয়াজ টেকেন ইন দ্য রাইট টাইম। শান্তিরক্ষী দিবসের এই দিনটি ব্লু হেলমেটধারীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাদের বিশ্বাস, বাংলার পাশাপাশি শান্তির বার্তা বিশ্ব প্রেক্ষাপটেও পৌঁছে দেবে তরুণ তুর্কিরা। আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে, তাদের পেশাদারিত্ব দিয়ে, সহমর্মিতা দিয়ে এই দেশের পাশে সবসময় থাকে। সবাই যদি একত্রে শান্তির জন্য কাজ করে যেতে পারে তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই যে সুযোগ তারা পাবে, এটা যেন তারা অবশ্যই লুফে নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 168 জন বাংলাদেশি, যাদের আত্মত্যাগী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি বিরাজ করছে প্রতিনিয়ত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 1988 সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5818 জন শান্তিরক্ষী কাজ করছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলেই জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন। শান্তি মিশনে বাংলাদেশের 37তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ, অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে বলেও জানান সেনাপ্রধান। এছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। সরকার, জনগণ সবসময় আমরা সবসময় তৎপর যে বাংলাদেশের যারা যাচ্ছেন বাইরে তাদেরকে সর্বরকম সহযোগিতা করে। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার অ্যাসিল্যান্ট মামুন শরীফকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত যমুনা টিভিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে মামুন শরীফকে বদলির বিষয়টি উল্লেখ করা হয়। আর পাশাপাশি আজকের মধ্যে গজারিয়া অফিস না ছাড়লে স্ট্যান্ড রিলিজের কথা উল্লেখ করা হয়েছে আদেশে। ঘুষ গ্রহণ, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে অ্যাসিল্যান্ট মামুন শরীফের বিরুদ্ধে। সব ঘটনায় বেশ কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে স্থানীয়রা। দুনিয়া নাড়াচাড়া দিয়ে অবশেষে আখের গুছিয়ে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন টেক বিলিয়নিয়ার এলন মাস্ক। বুধবার এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শীর্ষ এই ধনকুবের। আর বিশেষ কর্মকর্তা হিসেবে 130 দিনের স্বল্প মেয়াদ শেষ হতে যাওয়া এই সিদ্ধান্ত মেয়াদকালে সরকারি খরচ বাঁচাতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বরাবরই সমালোচনার শিকার ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী। Perhaps you've heard of it. Perhaps. Which is headed by Elon Musk, who is in the gallery tonight. মাত্র 130 দিনের ক্ষমতা, এই সংক্ষিপ্ত সময়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে মেয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকারি দক্ষতা বিষয়ক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য ছিল সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয়। আর এই বিভাগেরই নেতৃত্ব পান ট্রাম্প ঘনিষ্ঠ টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের অযথা ব্যয় কমাতে গিয়ে সুনামের চেয়ে দুর্নামই বেশি করিয়েছিলেন ইলন মাস্ক। এর মধ্যে ইউএসএআইডি সম্পর্কিত সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বিতর্কিত। বেশিরভাগ দেশে মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থার কার্যক্রম বাতিল করে মাস্ক নেতৃত্বাধীন বিভাগটি। ছাঁটাই করা হয় হাজার হাজার কর্মীকে। এক প্রকার বন্ধ হয়ে যায় বিশাল প্রকল্পটি। নজিরবিহীন তোপের মুখে পড়তে হয় টেসলা এবং স্পেস এক্স প্রধানকে।
অবশ্য এতেও ক্ষান্ত হননি ইলন মাস্ক। অপচয় কমাতে গিয়ে তার নেয়া সিদ্ধান্তে কার্যত অকার্যকর হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা সংস্থা সিএফপিবি। অভিযোগ রয়েছে মার্কিন রাজস্ব বিভাগ থেকে করদাতাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, ট্রাম্প মাস্কের নেতৃত্বেই ফেডারেল সরকারের প্রায় 23 লাখের বেসামরিক কর্মীবহর থেকে ছাঁটাই করা হয় 2.5 লাখেরও বেশি কর্মীকে। কথা ছিল মার্কিন সরকারের $1 ট্রিলিয়ন খরচ কমাবেন ইলন মাস্ক। নিজের প্রতিশ্রুতির বিপরীতে ফেডারেল বাজেট থেকে মাত্র $175 বিলিয়ন কাটছাট করতে পেরেছেন ট্রাম্পের মিত্র এই ধনকুবের। মাস্কের দায়িত্ব ত্যাগের পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের ভবিষ্যৎ কি তা এখনো অজানা। অনিক রহমান, যমুনা নিউজ। ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে রাখতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যে কোনো সময়ে এই সিদ্ধান্ত আসতে পারে, তবে সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে পালাবদল আসলে আইসিসির গাইডলাইন ভঙ্গ হতে পারে। দুজন পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্ট এবং একজন নতুন ডাইরেক্টর এসছে এনএসসি থেকে, এনএসসির মাধ্যমে দুজন এনএসসির রিপ্লেসমেন্ট এসছে, বাট এছাড়া আমি কোনো পরিবর্তন দেখিনি। আমিনুল ইসলাম বুলবুলের সাথে এই কথোপকথন গত বছর অক্টোবরের। ফারুক আহমেদ বিসিবি সভাপতির চেয়ারে বসেছেন সবে 2 মাস পেরিয়েছে তখন। ক্ষমতার পালাবদলের স্রোতে নাজমুল হাসান পাপন ভেসে যাওয়ার পর ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমের বিসিবিতে আসাকে বড় কোনো পরিবর্তন হিসেবে দেখেননি বুলবুল। জানিয়েছিলেন দেশের ক্রিকেট নিয়ে কাজ করার কথাও, তবে আক্ষেপ ছিল কোনো প্রস্তাবনা না পাওয়ার। আমি তো কোনোদিন কোনো অফার পাই না, এবং আমি আসলে কি লক্ষ্যে কি জন্য কাজ করতে যাব সেটা তো আমি কখনো কারো থেকে কোনো দিক নির্দেশনা পাইনি। প্রস্তাব তো এবার পেলেন। ফারুক আহমেদের পর বিসিবির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রথম পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। আইসিসিতে কর্মরত দেশের সাবেক এই অধিনায়ক এর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে কমিটমেন্টের কথাও বলেছেন বহুবার। 3 মাস আইসিসি থেকে বিনা বেতনে ছুটি নেয়ার প্রক্রিয়াও শেষ। দেশের জন্য স্যাক্রিফাইস করে কিছু করে যেতে চান নিজ দেশের ক্রিকেটের জন্য। আমাদের ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত আরো। আমাদের উপজেলা ক্রিকেট, আমাদের জেলা ক্রিকেট, আমাদের এই জায়গাগুলোতে আরো বেশি সম্পর্ক স্থাপন করা উচিত, যাতে আমরা আরো আমরা ক্রিকেটটা ভাবি যে জাতীয় দল। ক্রিকেট কিন্তু সকলের একটা অংশগ্রহণ করার মতন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক পদে গত বছরের 21 অগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। আগামী নির্বাচন পর্যন্ত এই পদে থাকার কথা ফারুকের। তবে মাত্র 9 মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার ছাড়তে হচ্ছে দেশের সাবেক এই অধিনায়ককে। সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এনএসসি থেকেও। 31 মে বিসিবির জরুরি সভা। তার আগেই জট খুলছে বিসিবি সভাপতির পরিবর্তন নিয়ে। তবে নির্বাচন ছাড়াই এমন পালাবদল হলে সরকারি হস্তক্ষেপের বিষয়টিও আসবে সামনে। আইসিসির গাইডলাইন বলছে নির্বাচিত কোনো বোর্ডে বদল আনতে পারে না কোনো সরকার। উদাহরণ আছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো বোর্ডের আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় পড়ার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ভুলের কারণে বাংলাদেশ হেরেছে, এমনটা বলেছেন বাংলাদেশের স্পেন কোচ মুশতাক আহমেদ। হৃদয়ের স্লো ব্যাটিং চাপ বাড়িয়েছে, তবে একে তার একটা খারাপ দিন হিসেবেই দেখতে চান কোচ। আর সেই সাথে রিশাদ সহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেটআপেও দুর্বলতা দেখছেন মুশতাক। আমার মনে হয় ট্যাকটিক্যালি আমরা আজ কম স্মার্ট ছিলাম। তার মানে এই নয় আমাদের ব্যাটাররা 200 রান করতে পারে না। লিটন শুরু করেছিল, মনে হচ্ছিল জয় সম্ভব, কিন্তু ওভার প্রতি 13-14 রান হয়ে যাওয়াটা খুব কঠিন। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা।